প্রাণীবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম প্রাণী বৈচিত্র্য ১ প্রোটোজোয়া নন-কর্ডেটস, কোর্স কোড ২১-৩১-০৩। আমরা পড়ছিলাম আর্থ্রোপোডা। আমরা আজকে এই আর্থ্রোপোডার যে অংশটা প্রথম দিন পড়েছিলাম, আজকে তার পরের থেকে দেখা শুরু করব। তো আমরা আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে যে পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র মূলত হচ্ছে যে এদের যে খাদ্য গ্রহণ করার পরে খাবারটা পরিপাকের মাধ্যমে দেহে শোষিত হয় এবং অপচয় অংশ বের হয়ে যায়, যে প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পূর্ণ হয় এবং যেই তন্ত্রের সাহায্যে এটা সম্পূর্ণ হয় সেই তন্ত্রটাকে আমরা বলছি হচ্ছে পৌষ্টিকতন্ত্র। এদের পৌষ্টিকতন্ত্রকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পরিপাক নালী আর আরেকটা হচ্ছে পরিপাক গ্রন্থি। তো পরিপাক নালীর মধ্যে এদের পরিপাক নালীকে আবার তিনটা অংশে ভাগ করা হয়েছে: অগ্র পরিপাক নালী, মধ্য পরিপাক নালী, পশ্চাৎ পরিপাক নালী। অগ্র পরিপাক নালীর মধ্যে আমরা যে অংশগুলো দেখব সেটা হচ্ছে মুখছিদ্র, মুখবিবর, অন্ননালী, পাকস্থলী। এই প্রধান চারটা অংশ আমরা দেখব এখানে। মধ্য পরিপাক নালী মূলত হচ্ছে এদের অন্ত্র, আর পশ্চাৎ পরিপাক নালীর মধ্যে এদের মলাশয় এবং পায়ছিদ্র, এই দুটো অংশ এদের অবস্থিত। আর পরিপাক গ্রন্থি এদের একটাই দৃষ্টিগ্রাহ্য বা বোঝা যায় এরকম পরিপাক নালী আছে, সেটা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াস, যেটা ইংরেজি নাম বলছি, বাট এর বাংলা নাম যদি আমরা বলি, হেপাটো শব্দটা যকৃতের সাথে রিলেটেড থাকে আর প্যানক্রিয়াস হচ্ছে অগ্নাশয়ের সাথে। এজন্য এই দুটো অংশ মানে এদের যে গ্রন্থিটা, এটা দুটো কাজ একত্রে যকৃতের কাজও করে থাকে এবং অগ্নাশয় মানে পরিপাক গ্রন্থির ন্যায় কাজ করে থাকে। এজন্য দুটো অংশকে একত্রে বলা হয় হেপাটো প্যানক্রিয়াস। তো এটা হচ্ছে আমাদের এদের যেই পরিপাক তন্ত্র চিংড়ির, তার একটা ছবি। তো এই ছবির ক্ষেত্রে আমরা যদি দেখি, হলুদ রঙের যে অংশগুলা মূলত এই অংশটাই হচ্ছে এদের পরিপাক নালী। আর এর সাথে এই যে আরেকটা যে আমরা হালকা খয়েরি বা কমলা কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এদের হেপাটো প্যানক্রিয়াস যে অংশ সেটা। তো আমরা দেখি যে পরিপাক নালীর মধ্যে এদের অগ্রপরিপাক নালীর মধ্যে আমরা বলেছিলাম এদের মুখছিদ্র। তো এই যে চিংড়ি মাছের ক্ষেত্রে যদি আমরা বলি, এর এই উপরের এই পিঠের দিক যে অংশটা, আমার কিন্তু এই অঙ্কীয় পৃষ্ঠীয় কথাটা সবসময় আসবে, এই জন্য খুব মাথায় রাখতে হবে। এই অংশটাকে আমরা বলি হচ্ছে পৃষ্ঠীয় বা ডরসাল সাইড, আর এই নিচের দিকের অংশটাকে আমরা বলি হচ্ছে অঙ্কীয় বা ভেন্ট্রাল সাইড। খুব মনে রাখবে তোমরা অঙ্কীয় পৃষ্ঠীয় অংশটা। তো মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীর ক্ষেত্রে এই দুটো অংশ খুব গুরুত্বপূর্ণ, এ কারণে আমরা হচ্ছি মানুষ, আমরা মেরুদণ্ডী প্রাণী, আমাদেরটা মনে রাখবে। আমাদের পেট আছে অঙ্কীয় দিকে, হৃৎপিণ্ড আছে অঙ্কীয় দিকে, আর আমাদের স্নায়ুতন্ত্র আছে পৃষ্ঠীয় দিকে। কিন্তু অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এটা উল্টিয়ে যায়, অর্থাৎ এদের ক্ষেত্রে অঙ্কীয় দিকে থাকে স্নায়ু, পৃষ্ঠীয় দিকে থাকে হৃৎপিণ্ড এবং পরিপাক নালীটাও মূলত এই পৃষ্ঠীয় দিকের অংশটাতে থাকে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব যে কোন অংশটা অঙ্কীয়, কোন অংশটা পৃষ্ঠীয়। তো মুখচ্ছিদ্র হচ্ছে মস্তক, এই যে ম্যাক্সিমাম পার্টটা কিন্তু এদের শিরবক্ষ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যেই কিন্তু এদের সব কিছুই অবস্থিত। তো এই মস্তকের অঙ্কীয় দেশের যে তৃতীয় এবং চতুর্থ দেহ খণ্ডক থাকে, সেই খণ্ডকের মধ্যবর্তী অংশে এদের যে একটা ছিদ্রের মতন অংশ থাকে, এই ছিদ্রপথটা মূলত হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্রের এদের সামনের দিকে থাকে হচ্ছে ল্যাব্রাম, আর এদের যে পিছনের দিকে এইটা হচ্ছে ল্যাবিয়াম। অর্থাৎ দুটো অংশ, কিন্তু মুখছিদ্রটা পরিবেষ্টিত হচ্ছে দুটো অংশ দিয়ে, একটা হচ্ছে এই যে দেখো ল্যাব্রাম, আর আরেকটা হচ্ছে ল্যাবিয়াম, এই দুটো দিয়ে বেষ্টিত থাকে। আর এদের পাশে এই যে মুখের ভেতরে সাদা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে ইনসিজর প্রসেস। ম্যান্ডিবল আমরা যখন পড়ে এসেছি সেখানে আমরা দেখেছি কিন্তু ইনসিজর প্রসেস, মোলার প্রসেস, এই অংশগুলা ছিল। তো মুখছিদ্রের এই অংশে ইনসিজর প্রসেস একটা দেখব, উপরের ঠোঁট যেটা আমরা বলে থাকি সাধারণত ল্যাব্রাম, এবং নিচের ঠোঁট যেটা হচ্ছে
ল্যাবিয়াম, মুখছিদ্রের মধ্যে এইটা। তো মুখছিদ্রের কাজটা মূলত আমরা জানি সেটা হচ্ছে খাবারটাকে মুখের ভেতরে নেওয়া। নেওয়ার পরে এর ভেতরে যে ফাঁকা অংশটা থাকবে মুখগহ্বর আমরা বলে, মুখছিদ্রটা পেছনের দিকে প্রসারিত হয়ে যে গহ্বর তৈরি করবে সেটাই মূলত হচ্ছে মুখগহ্বর। এই মুখগহ্বরের মধ্যে এদের ভাঁজ থাকে কয়েকটা এবং মূলত এখানে প্লেটের মতন থাকে এবং ম্যান্ডিবলের যেই মোলার টিথ আমরা বলে থাকি, মোলার যে অংশটা সেই অংশটা থাকে এবং এই অংশে খাবারটা মুখছিদ্রের মাধ্যমে ঢোকার পরে এই অংশে এটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়। এর পরের যে অংশটা এটা খুব সামান্য, এই যে এখানে যদি আমরা দেখি এই অংশটা সাদা যে দুটো অংশের মতন দেখতে পাচ্ছি, এইটা যেটাকে আমরা যদি এখানে দেখি তাহলে সেটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসকে আমরা বলছি। তো ইসোফেগাস যে অঞ্চলটা সেই অঞ্চল মূলত এদের খুব খাটো এবং খাদ্যবস্তু মুখগহ্বর থেকে পাকস্থলীতে নিয়ে যাওয়া, এই অংশটুকুর কাজ হচ্ছে মূলত এইটা। এরপরে আমাদের যেটা আছে পাকস্থলী, এই অংশটা খুব ইম্পর্টেন্ট এর পরিপাক নালীর ক্ষেত্রে, কারণ ম্যাক্সিমাম কাজটা হয়ে থাকে এই অঞ্চলে এবং পুরো শিরবক্ষের ম্যাক্সিমাম অংশটা এইটা জুড়ে থাকে। এই যে পুরো অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরো অংশটাই হচ্ছে এদের পাকস্থলী। তো পাকস্থলী এদেরকে সামনের দিকে এরা অন্ননালীর সাথে, আর পেছনের দিকে যদি আমরা বলি তাহলে এরা অন্ত্রের সাথে যুক্ত থাকে। তো এদের ক্ষেত্রে যেটা হয় থাকে, এই যে আমরা পরিপাক গ্রন্থি বলেছিলাম হেপাটোপ্যানক্রিয়াস, এইটা কিন্তু এই যেই এদের যে পরিপাক পাকস্থলী তার পুরো অংশটাকে জুড়ে থাকে। পাকস্থলীর দুটো অংশ, একটাকে বলা হচ্ছে কার্ডিয়াক অংশ আর আরেকটাকে বলা হয় হচ্ছে পাইলোরিক অংশ। এটা হচ্ছে এদের পাইলোরিক অংশ যেটা পেছনের সাইড, আর সামনের এই অংশটা বলা হচ্ছে এদের কার্ডিয়াক। কার্ডিয়াক অংশ প্রকোষ্ঠটা এদের বড় থাকে এবং পাইলোরিক প্রকোষ্ঠটা এদের ছোট থাকে। পাইলোরিক যে প্রকোষ্ঠটা এদের থাকে এইটা আবার পাইলোরিক প্রকোষ্ঠ এবং এই কার্ডিয়াক প্রকোষ্ঠ এটা আবার কপাটিকা যুক্ত থাকে, এদের কপাটিকার সাহায্যে এরা আলাদা থাকে। আর পাইলোরিক প্রকোষ্ঠের মধ্যেও আবার একটা ছোট প্রকোষ্ঠ থাকে, একটা বড় প্রকোষ্ঠ থাকে। আর এই যে হেপাটোপ্যানক্রিয়াস থাকে এর থেকে দুটো নালী মাধ্যমে, এই দুটো নালী এই পাইলোরিক যে অংশটা থাকে এই অংশে এসে উন্মুক্ত হয়, অর্থাৎ যে পরিপাককারী গ্রন্থিগুলা থাকবে সেটা এই নালীর মাধ্যমে এসে পাকস্থলীতে উন্মুক্ত হতে পারে এই অংশ দিয়ে। এই পাকস্থলীর মূল কাজটা হচ্ছে খাদ্য পেষণ, চূর্ণন, পরিপাক, মানে মোটামুটি যতগুলা কাজ আছে সবই এই পাকস্থলী অংশটা করে থাকে। তাহলে আমাদের পাকস্থলী গেলে এরপরে আমরা যে মধ্য পরিপাক নালীর কথা বলেছিলাম সেটা মূলত হচ্ছে দীর্ঘ এবং লম্বা যে সরু নালীটা আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই অংশটাকে বলা হচ্ছে এদের মধ্য পরিপাক নালী। একদম উদরের শেষ খণ্ড পর্যন্তই আমরা বলতে পারি এই অংশটা অবস্থিত এবং এই অংশে তেমন পরিপাক হয় না। এরা মূলত যদি কোনো খাদ্য সারাংশ থেকে থাকে, পুষ্টি উপাদান থেকে থাকে সেই অংশটা শোষণ করে থাকে। আর এই যে শেষের যে অংশটুকু এইটা হচ্ছে এদের পশ্চাৎ পরিপাক নালী, এটা খুবই ছোট একটা অংশ এবং এক্ষেত্রে মূলত এই অংশে যদি আমরা দেখি তাহলে দেখো একটা স্ফীত, এখানে স্ফীত একটা অংশ যেটাকে আমরা বলছি রেকটাম, মলাশয়, রেকটাম বা মলাশয়। এখানে অপচ্য যে খাবার পরিপাকের পর যে অপচ্য অংশটা সেটা এখানে এসে জমা থাকে এবং পরবর্তীতে অ্যানাস পায়ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। তাহলে আমরা এই অংশটা দেখলাম। এখন আসি হেপাটোপ্যানক্রিয়াস গ্রন্থি, যেটা আমরা অলরেডি বলে দিয়েছি এটা যকৃত অগ্ন্যাশয় গ্রন্থি নামে পরিচিত, কমলা বর্ণের এবং শিরোবক্ষ, অর্থাৎ আমরা যদি চিংড়ি মাছের ক্যারাপাসটা উঠায় ফেলি তাহলে ওর ভেতরে এই অংশটা দেখতে পাবো এবং এর নিচে হেপাটোপ্যানক্রিয়াসের নিচে জনন অঙ্গ, তার নিচে কিন্তু হৃৎপিণ্ড অবস্থান করে। তো এই অংশটা অনেক কিছু, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো হেপাটোপ্যানক্রিয়াসের মধ্যে একটা এর কাজ হচ্ছে পরিপাকের জন্য সহায়ক যে
এনজাইম সেগুলা নিঃসরণ করা, এবং আরেকটা যেহেতু যকৃৎ আছে, তাহলে যকৃতের মূল কাজটা যেটা থাকে যে খাবারটাকে গ্লাইকোজেন বা চর্বি এই ধরনের উপাদানকে সঞ্চয় করে রাখা। তো এই চিংড়ির ক্ষেত্রে আমরা যদি বলি, বলতে পারি আমরা যে সর্বভোগ, অর্থাৎ শৈবাল, মস, লার্ভা, জলজ ও তরল পদার্থ, যে কোনো আবর্জনা, যে কোনো ধরনের উপাদানই এরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তো এদের যে দ্বিতীয় পদ, চিলাপদ আমরা যেটা বলে থাকি, সেটার মাধ্যমে খাদ্যটাকে মুখের কাছে নিয়ে আসে, নিয়ে আসার পরে এবং সেই খাবারটা মুখের ভেতরে দেওয়ার পর যে মোলার টিথ আছে এদের, সেটা দিয়ে এরা চর্বণ করে, চর্বণ করে টুকরো টুকরো করার পরে খাবারগুলা চলে আসে হচ্ছে পাকস্থলিতে। পাকস্থলিতে আসার পর এখানে পরিপাক হয়, এবং পরিপাক হওয়ার পরে বাকি যে অংশটুকু থাকে সেটার একটা অংশ খাদ্যনালী দিয়ে চলে যায়, অন্ননালী দিয়ে আন্টিগ্রনালী যেটা থাকে ইন্টেস্টাইন, তার মাধ্যমে পেছনের দিকে চলে আসে, আর যেটা জমা হওয়ার দরকার সেটা আবার হেপাটোপ্যানক্রিয়াসের মধ্যে চলে যায় এবং সেখানে জমা থাকে। আর এখানে এসে অপচ্য অংশ জমা থাকবে এবং পায়ুপথে পরবর্তীতে নির্গত হবে। এটাই মূলত এদের হচ্ছে পরিপাক প্রক্রিয়া। এখন আসি আমরা এদের রক্ত সংবহন তন্ত্র। এই অংশটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা এই অংশের ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে, সেহেতু এটা তোমরা ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। তো এদের রক্ত সংবহন তন্ত্রের কি কি অংশ নিয়ে গঠিত? রক্ত, হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াল সাইনাস আর ধমনী, এই 4টা অংশ আরও আছে। এদের রক্ত ল্যাকুনি এবং হচ্ছে রক্ত চ্যানেল, এই 6 ধরনের অংশ নিয়ে এদের রক্ত সংবহন তন্ত্র গঠিত। আমাদের রক্ত সংবহন তন্ত্র থেকে এদের রক্ত সংবহন তন্ত্র সম্পূর্ণ আলাদা, কারণ আমাদের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ আমাদের রক্ত নির্দিষ্ট নালীর মধ্য দিয়ে চলাচল করে, কখনোই দেহ গহ্বরের মধ্যে চলে আসে না, রক্তটা সবসময় নালীর মাধ্যমেই চলাচল করে। বাট এদের ক্ষেত্রে যেটা হয় যে এদের রক্তটা দেহ গহ্বরের মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেখানে চলে আসে, যার কারণে এদের সংবহন তন্ত্রকে বলা হয় উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র। অর্থাৎ আর্থ্রোপোডান যারা থাকে তাদের সংবহন তন্ত্র কিন্তু উন্মুক্ত ধরনের। এদের দেহের রক্ত ধমনী থেকে পরবর্তীতে রক্ত ল্যাকুনি বা চ্যানেলের মাধ্যমে দেহ গহ্বরে উন্মুক্ত হয়ে যায়, যেটা সাইনাস বলে থাকি আমরা। তো প্রথমে আসি রক্ত। রক্ত এদের বর্ণহীন, এদের আমাদের যেরকম রক্ত লাল বলে থাকি, এদের রক্ত এরকম না, এদের কোনো রক্তকণিকা থাকে না, লোহিত রক্তকণিকা থাকে না, কিন্তু অক্সিজেন পরিবহনের জন্য যে উপাদানটা থাকে সেটা হচ্ছে হিমোসায়ানিন। এই হিমোসায়ানিনের কোনো রঞ্জক উপাদান না থাকায় এটা ট্রান্সপারেন্ট দেখায়, যার কারণে আমরা বলে থাকি যে চিংড়ির রক্ত বর্ণহীন। বাট এরা যখন অক্সিজেনের সংস্পর্শে চলে আসে তখন এটা হালকা নীলচে বর্ণের মতন দেখায়, যেটা আমি বললাম যে হিমোসায়ানিনের কারণে। তবে এদের শ্বেতকণিকা থাকে, যেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে জীবাণু যদি কোনো আক্রমণ ঘটে তাহলে সেটাকে ধ্বংস করে থাকে। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের ক্ষেত্রে যদি আমরা বলি, এদের হৃৎপিণ্ডের এই যে অংশটা আর এই অংশটা, এদের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে অ্যাপেক্স আর এটাকে বলি হচ্ছে বেস। এটা সামনের অংশ, এটা হচ্ছে পেছনের দিকের, অর্থাৎ মাথার দিকে এইটা থাকে আর পেটের বা উদরের দিকে এই অংশটা থাকে। এদের এই দুটো অংশ, আর এদের বিভিন্ন 5 জোড়া ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলা হয় হচ্ছে অস্টিয়া। এই ছিদ্রের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে আসে। দেখো এখানে ডরসাল অস্টিয়াম, পেছনের দিকের যে অস্টিয়াম মানে ছিদ্রপথ, সেগুলোকে বলা হচ্ছে, আর অ্যান্টেরো ল্যাটেরাল অস্টিয়াম, এদের এই অংশগুলা থাকে মূলত। এটার গঠন ত্রিভুজাকার, আমরা ছবি দেখে বুঝতে পেলাম। পেশিবহুল, কারণ সংকোচন প্রসারণ ঘটে, আর অস্টিয়ার মাধ্যমে রক্ত এদের দেহে চলে আসে, জননাঙ্গের উপরে এর অবস্থানটা থাকে।
এরপরে আমরা দুটো পার্ট দেখলাম, বাকি আছে আমাদের যে পেরিকার্ডিয়াল সাইনাস, তারপরে হচ্ছে ধমনী, রক্তল্যাকুনি এবং রক্ত চ্যানেল, সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। পেরিকার্ডিয়াল সাইনাস, ধমনী, রক্তল্যাকুনি, রক্ত চ্যানেল। তো প্রথমে আসি, সাইনাস মানেই কিন্তু একটা গহ্বর বা থলি বা উন্মুক্ত স্থান, এরকম কিছু আমরা বুঝি, সাধারণত আমরা গহ্বরে বুঝি। তো পেরিকার্ডিয়াল, কার্ডিয়াল শব্দটা হৃৎপিণ্ডের সাথে আসছে, তাহলে হৃৎপিণ্ড যেই প্রকোষ্ঠের মধ্যে আছে, যে ফাঁকা স্থানটার মধ্যে আছে, সেটাই মূলত হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে এটা হচ্ছে রক্তপূর্ণ থলি, এইখানে রক্তটা জমা থাকে, পরবর্তীতে ওই অস্টিয়ার মাধ্যমে রক্তটা হৃৎপিণ্ডের মধ্যে চলে আসে। এটা শিরোবক্ষের নিচে অবস্থান করে, জননাঙ্গ এবং হেপাটোপ্যানক্রিয়াসের নিচে এর অবস্থান। এটা অর্ধ সংকোচনশীল পর্দার দ্বারা গঠিত। আর ধমনী যেগুলা থাকে এদের, সেগুলো হচ্ছে ধমনী, এটা মাথায় রাখবা, হৃৎপিণ্ড থেকে যে নালীগুলা উৎপত্তি লাভ করে সেগুলাই হচ্ছে ধমনী। আর হৃৎপিণ্ডে এসে যেগুলো শেষ হয়, যে নালীগুলা, তাদেরকে আমরা বলি শিরা। কিন্তু এদের ক্ষেত্রে কোনো শিরা নাই, শুধুমাত্র আছে কি ধমনী। এজন্য চিংড়ির কিন্তু কোনো শিরাতন্ত্র থাকে না, শুধু ধমনী থাকে। এদের ধমনীগুলো সংকীর্ণ, পুরু, শক্ত এবং পেশিবহুল। আর রক্তল্যাকুনি কি, এই ধমনীগুলো পরবর্তীতে ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে একেবারে ফাঁকা স্থানে গিয়ে শেষ হয়। এই যে ফাঁকা স্থানগুলো, এই স্থানগুলোকে বলা হচ্ছে রক্তল্যাকুনি, এবং এটা দুটো অঙ্কীয় সাইনাস থাকে এর। রক্ত চ্যানেল কি, এই যে সাইনাসগুলা থাকে, এই সাইনাস থেকে রক্তগুলা ফুলকার দিকে যখন যায়, তখন ফুলকাতে গিয়ে তো বিশুদ্ধ হতে হবে, কারণ হৃৎপিণ্ড থেকে রক্ত বিভিন্ন দেহের বিভিন্ন অংশে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। এখন এটা পরিশোধন করতে হবে, পরিশোধন করতে গেলে আমাদের যেমন ফুসফুস আছে, এদের তো ফুসফুস নাই, এদের শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, তাহলে ফুলকাতে নিয়ে যেতে হবে। ফুলকাতে নিয়ে যায় যেই চ্যানেল বা ধমনীর মতন যে অংশগুলা থাকে, সেই, আমরা ধমনী না বলে এটাকে চ্যানেলই বলবো, সেই তাদেরকে বলা হচ্ছে 6টি অন্তর্বাহী ফুলকা চ্যানেল। ঠিক একইভাবে ফুলকা থেকে যে অক্সিজেনযুক্ত রক্ত গঠিত হবে, সেই রক্তগুলাকে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে আনার জন্য ওখান থেকে যেই চ্যানেলগুলো উৎপত্তি লাভ করবে, সেটাকে বলবো হচ্ছে 6টি বহির্বাহী ফুলকা। ফুলকা ধমনী বলবো না, আমরা এটাকে কিন্তু চ্যানেল বলবো, ধমনী না বলে আমরা বলবো হচ্ছে চ্যানেল। তাহলে যেটা ফুলকাতে যাবে সেটা অন্তর্বাহী, এবং ফুলকা থেকে যেটা আসবে সেটা হচ্ছে বহির্বাহী। আমরা এদের ধমনীতন্ত্র একটু দেখি। তো ধমনীতন্ত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখো, এটা হচ্ছে এই চিংড়ির হৃৎপিণ্ড, এটা সামনের দিক, এটা হচ্ছে পেছনের দিক, এটা পৃষ্ঠীয়, এটা হচ্ছে অঙ্কীয়। এই অংশটুকু কিন্তু মাথায় রাখতে হবে, না হলে আমাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। তো প্রথমেই আমরা এই যে হৃৎপিণ্ডের গঠন আমরা অলরেডি পড়েছি, এটা ত্রিভুজ আকৃতির, এটা হচ্ছে এদের বেস, এদের হচ্ছে এটা হচ্ছে অ্যাপেক্স বা শীর্ষ, এটা হচ্ছে বেস। অ্যাপেক্সটা সামনের দিকে থাকে, বেসটা হচ্ছে পেছনের দিকে থাকে। এখন এই হৃৎপিণ্ড থেকে যেই নালীগুলো উৎপত্তি লাভ করবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ধমনী। তো প্রথমে আমরা যদি দেখি, ঠিক মাঝ বরাবর সামনের দিকে যেই নালীটা উৎপত্তি লাভ করেছে, তাকে আমরা বলি অপথ্যালমিক ধমনী, বা একদম মাঝ বরাবর থাকে, জন্য তোমাদের বইয়ে আছে হচ্ছে মধ্যমা অপথ্যালমিক ধমনী। এটা মস্তিষ্কের দিকে, সামনের দিকে এগিয়ে গিয়েছে, এবং এইটা সামনের দিকে এগিয়ে গিয়ে এই ধমনীটা যদি আমরা দেখি, এইটা দেখো, এই ধমনীটা এপাশ থেকে একটা ধমনী, এপাশ থেকে একটা ধমনী তার সাথে মিশেছে। এই দুটো ধমনীকে আমরা বলি হচ্ছে অ্যান্টেনারি ধমনী। তাহলে মধ্য অপথ্যালমিক ধমনী দুই পাশ থেকে দুটো অ্যান্টেনারি ধমনীর সাথে মিলে সামনের দিকে অগ্রসর হয়েছে। এই ধমনীটা মূলত কোথায় কোথায় রক্ত পরিবহন করছে, সে অন্ননালী, কার্ডিয়াক, মস্তিষ্ক, এই ধরনের অংশে এরা হচ্ছে রক্ত সংবহন করে। এখন আমরা বলবো হচ্ছে এই যে হৃৎপিণ্ডের একদম গোড়া থেকে
যেটা অপথ্যালমিক, তার পাশ থেকে দেখো দুটো নালী উৎপত্তি লাভ করেছে। এই দুটো নালীকে বলা হচ্ছে অ্যান্টেনারি ধমনী। এরা সামনে অপথ্যালমিক যে ধমনী তার দুই পাশ থেকে চলে যাবে সামনের দিকে। এই চিংড়িটাকে তুমি যদি এই চিংড়ির মস্তিষ্কের যে মাথার দিকের অংশটা আমরা ভাবি, তাহলে এটা দুই পাশ থেকে চলে গিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এই ধমনীটা একটু সামনের দিকে গিয়ে এগিয়ে গিয়ে দেখো অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়েছে। এখন কি কি শাখা প্রশাখায় এরা বিভক্ত হয়েছে আমরা একটু সেগুলো দেখি। তো অ্যান্টেনারি ধমনী থেকে পেরিকার্ডিয়াল যে ধমনী সেটা থাকবে, এই যে দেখো গোড়া থেকে এই যে পাশ দিয়ে বের হয়ে গিয়েছে, এখান থেকে পাশ দিয়ে নিচের দিকে চলে আসছে, যেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ধমনী। এরপরে সামনের দিকে যদি আমরা আসি, তাহলে দেখো এটা হচ্ছে গ্যাস্ট্রিক ধমনী। এই যে এটা গ্যাস্ট্রিক ধমনী তৈরি করেছে। এই দুই পাশেই পাবা, কিন্তু সেম জিনিস দুই পাশে আছে। দেখো এখানে পেরিকার্ডিয়াল, এখানে পেরিকার্ডিয়াল, দুই পাশে গ্যাস্ট্রিক ধমনী। ঠিক একটু সামনে গিয়ে এটা আবার ম্যান্ডিবুলার ধমনী, দুই পাশেই আছে, এখানেও আছে এখানে আছে, ম্যান্ডিবুলার ধমনী তৈরি করেছে। সেই সামনের দিকে আবার এরা এগিয়ে গিয়ে এরা অঙ্কীয় এবং পৃষ্ঠীয় শাখা ধমনীর সৃষ্টি করে, এবং সেক্ষেত্রে কি হয়, এই যে সামনের দিকে গিয়ে এই অঙ্কীয় এবং পৃষ্ঠীয় ধমনী যারা আছে, এই যে দেখো এটা হচ্ছে ডরসাল ব্রাঞ্চ, তার মানে পৃষ্ঠীয়, আর এটা হচ্ছে অঙ্কীয়। অঙ্কীয় ধমনী এবং পৃষ্ঠীয় ধমনী দুই পাশেই দেখো এটা তৈরি করেছে কি অ্যান্টি লুনার ধমনী। অ্যান্টি লুনার ধমনী তৈরি করেছে। এই অ্যান্টি লুনার ধমনীর এখানে যে শাখাগুলো অ্যান্টেনাল ধমনী, রেনাল ধমনী, যে যে অংশে যাওয়ার দরকার সেই অংশে এরা চলে গিয়েছে। এই ধমনীটা আরো সামনের দিকে এসে দেখো এটা হচ্ছে পুঞ্জাক্ষী, তার মানে চোখে যেই ধমনী যায় তাকে আমরা বলি হচ্ছে অপটিক ধমনী। এই দেখো অপটিক ধমনী। তারপরে রোস্টাম ছিল, আমরা রোস্টামের পড়ে এসেছি। রোস্টামে যেই ধমনীটা যাবে সেটাকে বলা হচ্ছে রোস্টাল ধমনী। তাহলে মোটামুটি সামনের দিকটা আমরা কাভার করেছি। এখন আমরা আসব পেছনের দিকে। পেছনের দিকে আসার আগে এই হৃৎপিণ্ডের গোড়া থেকে তো একটা অপথ্যালমিক, একটা হচ্ছে অ্যান্টেনারি পেয়েছি, আর অ্যান্টেনারি গোড়া থেকে আমরা পেরিকার্ডিয়াল পেয়েছি। ঠিক এই হৃৎপিণ্ড থেকে আরও একটা ধমনী আমরা দেখতে পাবো, যেটাকে বলা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক ধমনী। ওই যে হেপাটোপ্যানক্রিয়াসে যেটা যাবে সেইটা। পেছনের দিকে যখন আমরা আসব, তখন দেখো ঠিক এটা মাঝ বরাবর পেছনের দিকে গিয়েছে, এজন্য এটাকে বলা হয় মধ্য পশ্চাৎ ধমনী। মধ্য পশ্চাৎ ধমনীর ভেতরে আবার আমরা বলছি সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী, আর আরেকটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল ধমনী। একটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। যেটা সুপ্রা ইন্টেস্টাইনাল সেটা হচ্ছে পেছনের দিকে সোজা চলে গিয়েছে, আর যেটা হচ্ছে এক্সটার্নাল সেটা অঙ্কীয় দিকে নেমে এসে বক্ষীয় অঞ্চলে একটা গ্যাংলিয়ন থাকে, থোরাসিক গ্যাংলিয়ন। সেই গ্যাংলিয়নের ভেতর দিয়ে, গ্যাংলিয়ন কি জিনিস আমরা যখন স্নায়ুতন্ত্র পড়ব তখন সেখানে আমরা দেখব। তো এইখানে এর ভেতর দিয়ে ফাঁকা স্থান দিয়ে নিচে নেমে চলে আসে এবং এসে সামনের দিকে একটা এবং পেছনের দিকে আর একটায় চলে যায়। সামনের দিকে যেটা যায়, সামনে যেহেতু বক্ষীয় অঞ্চল আছে এবং ভেন্ট্রাল মানে কিন্তু অঙ্কীয়, তাহলে অঙ্কীয় থোরাসিক অর্থাৎ অঙ্কীয় বক্ষীয় ধমনীতে পরিণত হয় একটা, আর আরেকটা যেটা পেছনের দিকে যাবে এটা ভেন্ট্রাল সাইড, তাহলে ভেন্ট্রাল, আর অ্যাবডোমেন মানে এই পাশে উদর আছে, তাহলে উদরীয় ধমনে বা উদরের দিকে এটা চলে আসবে। এই হচ্ছে এদের যে ধমনীতন্ত্র সেটা। এটা কিন্তু তোমাদের ভালো করে পড়া উচিত, এ কারণে আমি বলছি, কারণ এই প্রশ্নটাই কিন্তু তোমাদের আবার সিকিউ যেটা 10 মার্কসের কোশ্চেন, সেই কোশ্চেনে কিন্তু এসে থাকে এবং খুব কমন একটা কোশ্চেন এখান থেকে এই কোশ্চেনটা। তো এটা ভালো করে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবা, কোন ধমনীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং সেগুলা কোন অঞ্চলে গিয়ে রক্ত পরিবহন করছে। জাস্ট এইটা ভালো করে বুঝতে পারলে তোমার সব কিছুই সহজ মনে হবে। এখন আমরা একটু দেখি চিংড়ির রক্ত সংবহনের গতিপথ, কিভাবে এরা যায়।
তো প্রথমে পেরিকার্ডিয়াল সাইনাস, এটা রক্তপূর্ণ একটা গহ্বর, এখানে অক্সিজেনযুক্ত রক্ত আছে। এই অক্সিজেনযুক্ত রক্ত কি করবে, অস্টিয়া হৃৎপিণ্ডের যে ছিদ্রগুলা থাকবে সেই ছিদ্র পথ দিয়ে ঢুকে আসবে হৃৎপিণ্ডের মধ্যে। হৃৎপিণ্ড থেকে এটা চলে যাবে হচ্ছে, হৃৎপিণ্ড থেকে এখন যখন হৃৎপিণ্ড চাপ দিবে তখন এটা ধমনীর মধ্যে চলে আসবে। ধমনীর মধ্যে দিয়ে এর ধমনীর যে বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে এতক্ষণ আমরা যে ধমনীগুলো দেখলাম সামনে পেছনে সব জায়গায় চলে আসবে। আসার পর বিভিন্ন অঙ্গ এবং উপাঙ্গে যাবে, সেখানে গ্যাসীয় বিনিময় হবে। গ্যাসীয় বিনিময় হলে অক্সিজেনযুক্ত রক্ত এসেছিল, বিনিময় করে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে পরিণত হবে। এটা অঙ্কীয় সাইনাস, এটা কিন্তু পিঠের দিক থেকে আসছিল, কারণ আমি বলেছি অমেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড কিন্তু পৃষ্ঠীয় দিকে থাকে, যেটা আমরা ক্যারাপেসের নিচে দেখেছি ওই দিকেই কিন্তু পৃষ্ঠীয় অঞ্চল। তাহলে এই রক্ত এবার অঙ্কীয় সাইনাসে চলে আসলো। অঙ্কীয় সাইনাস থেকে অন্তর্বাহী ফুলকা চ্যানেল, যেটা ফুলকাতে নিয়ে যায়, আমরা বলেছি যে যেটা ফুলকাতে নিয়ে যায় সেটা হচ্ছে অন্তর্বাহী, এবং ফুলকা থেকে যেটা বের হবে সেটা হচ্ছে বহির্বাহী। তাহলে ফুলকায় পরিশোধন হবে, সেখান থেকে ফুলকায় রক্ত পরিশোধন হবে, হওয়ার পরে অক্সিজেনযুক্ত রক্তে পরিণত হবে এবং বহির্বাহী ফুলকা চ্যানেলের মাধ্যমে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে অক্সিজেনযুক্ত রক্ত চলে আসবে। এভাবে এদের চক্রটা সম্পূর্ণ হবে। এদের এই যে দেহগহ্বর অঙ্কীয় সাইনাস আমরা যেটা বলছি, মূলত রক্তপূর্ণ হওয়ার কারণে এদের দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। সিলোম বলা হয় না, আমাদের দেহগহ্বর কিন্তু সিলোম, কিন্তু এদের দেহগহ্বর হচ্ছে হিমোসিল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রের ক্ষেত্রে এদের শ্বসনতন্ত্র, এরা যেহেতু জলজ প্রাণী, তাহলে এদের শ্বসন অঙ্গ হিসেবে কাজ করবে, প্রধান অঙ্গ হিসেবে কাজ করবে ফুলকা। আমরা যেহেতু স্থলজ, আমাদের প্রধান শ্বসন অঙ্গ কিন্তু ফুসফুস, ওদের থেকে আমাদের শ্বসন প্রক্রিয়া একেবারেই আলাদা। তো এদের প্রধান শ্বসন অঙ্গ ছাড়াও কিছু দুটা আনুষঙ্গিক শ্বসন অঙ্গ আছে যেটা সহায়ক অঙ্গ হিসাবে কাজ করে। তো আমরা দেখি এদের ব্রাঙ্কিওস্টিওগাল পর্দা, এপিপোডাইটস এবং ফুলকা, এই তিনটা শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। তার মধ্যে এইটা এবং এইটা হচ্ছে সহায়ক, এবং ফুলকাটাই হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। তো ব্রাঙ্কিওস্টেগাল পর্দা যেটা থাকে, এটা দুইটা ফুলকা প্রকোষ্ঠ, মানে ক্যারাপাসের দুই সাইডে দুইটা ফুলকা প্রকোষ্ঠ থাকে। সেই ফুলকা প্রকোষ্ঠের যে পর্দা, এই পর্দাটাই মূলত এদের যে রক্ত ল্যাকুনি চ্যানেল বা এর সাথে সরাসরি যুক্ত থাকে, যেটা ও শ্বসন তল সৃষ্টি করতে সহায়তা করে। পর্দার নিচে রক্তবাহী ল্যাকুনি থাকে, যার কারণে এখানে বিনিময়টা খুব সহজ হয়ে থাকে। যে আমি বলেছি শ্বসন তল সৃষ্টি এবং গ্যাসীয় বিনিময় করে থাকে। এপিপোডাইটস হচ্ছে ম্যাক্সিলিপিডের সাথে যুক্ত থাকে, এবং 3 জোড়া যে ম্যাক্সিলিপিড আছে, প্রথম 3 জোড়া, সেই প্রথম 3 জোড়া ম্যাক্সিলিপিডের সাথে 3 জোড়া এপিপোডাইটস থাকে পাতার ন্যায়, এবং এদেরকে সাধারণত আদিম ফুলকা বলে। অর্থাৎ প্রকৃত ফুলকার যে গঠন, সেই গঠন এখানে এদের দেখা যায় না। এরা ফুলকা প্রকোষ্ঠের অঙ্কীয় দিকে অবস্থান করে। এর কাজও মূলত হচ্ছে ওই ল্যাকুনি থাকে, রক্তবাহী যে ল্যাকুনি সেটা, এবং গ্যাসীয় বিনিময় এরাও করে থাকে। 8 জোড়া থাকে ফুলকা, এবং 2 এবং 3 নং যে জোড়া আছে ফুলকা, সেটা একত্রে এমনভাবে যুক্ত থাকে এদেরকে দেখে মনে হয় যেন যখন আমরা বের করব তখন দেখব যে মূলত 7টা, এবং বক্ষীয় উপাঙ্গ যেগুলা থাকে সেগুলোর সাথে এটা যুক্ত থাকে। তো আমরা এখন এর ফুলকার যে গঠন সেটা একটু দেখি। ফুলকার এর 3 ধরনের ফুলকা, উৎপত্তি অনুসারে এদেরকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: পোডোব্রাঙ্ক, আর্থোব্রাঙ্ক এবং প্লিউরোব্রাঙ্ক। আর্থোব্রাঙ্ক এখানে বানানটা ভুল আছে, রফলা হবে এখানে। তো পোডোব্রাঙ্ক যেটা, সেটা কক্সা থেকে উৎপত্তি লাভ করেছে। আমরা পড়েছি যে একেবারে দেহ উপাঙ্গের যে প্রথম খণ্ডটা সেটা কিন্তু মূলত কক্সা। তো কক্সা থেকে যদি উৎপত্তি লাভ করে তাহলে সেই ধরনের ফুলকাকে আমরা বলি হচ্ছে পদফুলকা বা পোডোব্রাঙ্ক, এবং চিংড়ির যে প্রথম জোড়া ফুলকা সেটাই হচ্ছে পোডোব্রাঙ্ক ফুলকা। আর আর্থোব্রাঙ্ক যেটা, সেটা হচ্ছে উপাঙ্গের যে উপাঙ্গ যেই পর্দার সাথে যুক্ত থাকে, দেহের যে পর্দার সাথে যুক্ত থাকে, সেই পর্দা থেকে যদি ফুলকার উৎপত্তি হয় বা ফুলকা ওই পর্দার সাথে যুক্ত থাকে তাহলে তাকে আর্থ্রোব্রাঙ্ক বলা হয়।
2 নাম্বার এবং 3 এদের যে 8 জোড়া ফুলকা আছে তার মধ্যে প্রথম জোড়া পোডোব্রাঙ্ক, আর দ্বিতীয় এবং তৃতীয় জোড়া হচ্ছে আর্থ্রোব্রাঙ্ক, আর প্লিউরোব্রাঙ্ক হচ্ছে বক্ষীয় খণ্ডকের যে পার্শ্বীয় প্রাচীর থাকে সেই প্রাচীর থেকে যদি উৎপত্তি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে প্লিউরোব্রাঙ্ক। প্লিউরোব্রাঙ্ক হচ্ছে চতুর্থ থেকে অষ্টম জোড়া, অর্থাৎ 4, 5, 6, 7, 8, বাকি যে 5 জোড়া থাকে সেই 5 জোড়াই হচ্ছে প্লিউরোব্রাঙ্ক। আমরা ফুলকার একটা গঠন দেখি, তো এরা অর্ধচন্দ্রাকৃতির ফুলকা, মূল দ্বারা বক্ষীয় খণ্ডকের সাথে এরা যুক্ত থাকে এবং এই মূলের মধ্য দিয়ে ফুলকা বক্ষীয় খণ্ডকের যে স্নায়ু বা রক্তর যে অংশগুলো সেগুলোর সাথে এরা সরাসরি যুক্ত থাকে। ফুলকা অক্ষ যেটা থাকে সেই অক্ষের মানে মূলের পরে কিন্তু অক্ষের যে অংশটা থাকে এর উভয় পাশে ফুলকা পাত থাকে। ফুলকা পাতগুলো কিউটিকল এবং এপিথেলিয়াল কোষ দ্বারা আবৃত থাকে। আমরা যদি এখানে যদি দেখি এইটা হচ্ছে এদের ফুলকা প্রকোষ্ঠ। এখানে আমরা বলেছিলাম এদের 3 ধরনের ফুলকা থাকে। এই যে কক্সা থেকে এই প্রথমটা উৎপত্তি হয় এজন্য পোডোব্রাঙ্ক, আর পরের দুটো হচ্ছে আর্থ্রোব্রাঙ্ক, এবং এই দেখো 1, 2, 3, 4, 5 এই 5টা হচ্ছে প্লিউরোব্রাঙ্ক। এটা হচ্ছে এদের যে ফুলকার যে আমরা ডিভিশনটা দেখে আসলাম সেটা। আর এখানে যদি আমরা দেখি তাহলে এগুলো হচ্ছে ফুলকা পাত, এগুলো বইয়ের পাতার মতন এই পাশ থেকে ও পাশে বইটাকে তুমি যদি এইভাবে বইটাকে নাড়াও তাহলে যে পৃষ্ঠাগুলো সেগুলোর মতন পরপর এগুলা সাজানো থাকে, 2 সারি থাকে, এই সাইডে 1 সারি থাকে, এই সাইডে আর 1 সারি থাকে, আর এই মাঝখানের অংশটা হচ্ছে এদের অক্ষ। এখানে যদি আমরা দেখি আমাদের যে অংশগুলো মূলত লাগবে সেক্ষেত্রে আমরা দেখব এই যে এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এদের চ্যানেল। তো চ্যানেলের ক্ষেত্রে এদের 3টা চ্যানেল দেখতে পাচ্ছি আমরা। দেখো এটা হচ্ছে পার্শ্বীয় চ্যানেল, এই অংশটা সরাসরি কিন্তু এর নিচে, এটাকে সেকশন করার পরে আমরা এই অংশটুকু দেখছি, আর যদি এটাকে পুরাটা দেখি তাহলে এইভাবে দেখতে পাবো। তাহলে এই দুটো হচ্ছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য চ্যানেল, এবং মাঝখানের যেটা থাকে সেটা হচ্ছে মধ্য বা মিডিয়ান অনুদৈর্ঘ্য চ্যানেল। এখান থেকে মূলত হচ্ছে এই দুটো থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের বিনিময় এবং অক্সিজেন যুক্ত রক্ত হয়ে এ পথ দিয়ে সে পেরিকার্ডিয়াল সাইনাসে এসে উন্মুক্ত হয়। এই ছবিটাকে যদি আমরা আরেকটু ভাবে দেখি তাহলে এই যে পার্শ্বীয় দুটো ছিদ্র আর এটা হচ্ছে মাঝখানেরটা, এই পার্শ্বীয় দুজন আবার পরস্পরের এভাবে ছোট ছোট চ্যানেল দ্বারা যুক্ত থাকে। এখন দেখি চিংড়ির শ্বসন প্রক্রিয়ায় কিভাবে এটা সম্পূর্ণ হচ্ছে। তো প্রথমে স্ক্যাফোনেথাইটের যে আন্দোলন, এটা হচ্ছে এদের যেই অ্যান্টিনা থাকে, অ্যান্টিনিউল আর অ্যান্টিনা দুটো কিন্তু আলাদা। এই অ্যান্টিনার সাথে যে একটা পাতার মতন অংশ থাকে সেই অংশটা আন্দোলন হবে যখন, তখন অক্সিজেনযুক্ত যে পানি তার দেহের বাইরে পরিবেশে বা পুকুরে বলো সেখানে আছে, সেখান থেকে অঙ্কীয় এবং পিছন থেকে ফুলকা প্রকোষ্ঠের যে অঙ্কীয় সাইড এবং যে পিছন সাইড সেখান থেকে এই অক্সিজেনযুক্ত পানি প্রবেশ করলে কি হবে, ফুলকা এবং এপিপোডাইটের উপর দিয়ে এটা যখন প্রবাহিত হবে তখন সেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটবে। বিনিময় ঘটার পরে দেখো ওই যে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে আসছিল সেটা পানিতে চলে আসলো এবং অক্সিজেন রক্তের ভেতরে চলে আসলো, এবং এক্সোপোডাইট যেটা থাকে বক্ষীয় উপাঙ্গের যে এক্সোপোডাইটগুলো থাকে সেগুলো যখন আন্দোলন করে তখন এই পেছন থেকে কিন্তু পানি ঢুকছে আর সামনের দিক থেকে পানিটা বের হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখো পেছন দিক থেকে কিন্তু পানিটা প্রবেশ করছে অক্সিজেন যুক্ত, এবং পানিটা সামনের দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে বের হয়ে যাচ্ছে। এভাবে এদের শ্বসন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে থাকে। তোমাদের জন্য এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।